না, রাজনীতি দিয়ে বলুন, সমস্ত বিষয়ে আপনি ধর্মকে টেনে আনছেন কেন? ভোটের দোরগোড়ায় কাজ নিয়ে বিস্ফোরক মেটিয়াবুরুজ বিধানসভার জনপ্রিয় সিপিআইএম নেতা মনিরুল ইসলাম। মেটিয়াবুরুজ থেকে বিশ্বজিতের রিপোর্ট, আরজিএম নিউজ। নমস্কার, আরজিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা চলে এসেছি মেটিয়াবুরুজ বিধানসভার সিপিআইএম এর অন্যতম বর্ষিয়ান নেতা মনিরুল ইসলামের কাছে। দাদা, আরজিএম নিউজে আপনাকে প্রথমেই স্বাগত। নমস্কার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান, ঠিক তার অপোজিটে রয়েছেন দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, আপনি বললেন দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো তৈরি করা হয়েছে, মিডিয়া বলুন, তাদের পলিটিক্যাল পার্টি বলুন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন, প্রজেক্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে উঠে আসা মুখ নয়। আর উল্টো দিকে যেটা, তার বিরুদ্ধে যে লড়াই করছেন আমাদের প্রার্থী প্রতিকুর রহমান, সে দীর্ঘদিনের আন্দোলনের পথে ছিলেন, ছাত্র আন্দোলনের একজন সৈনিক, লড়াকু সৈনিক। সে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে নির্বাচন। মানুষ, ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ, সেই সঙ্গে মেটিয়াবুরুজের মানুষ গত লোকসভায় অভিষেককে জিতিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু পরিবর্তে তারা কি পেয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় উপস্থিতি মাত্র 15%। ডায়মন্ড হারবারের বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলার কথা লোকসভায়, সে কথা উনি বলেননি। তার প্রশ্নের পরিমাণ হচ্ছে মাত্র 2%। সেক্ষেত্রে অন্যান্য ভারতবর্ষের অন্যান্য লোকসভায় যারা এমপি আছেন, তাদের নিজস্ব ক্ষেত্রের জন্য তারা প্রচুর প্রশ্ন করেছেন। প্রশ্ন মানে হচ্ছে যে ডায়মন্ড হারবারের উন্নয়ন কিভাবে হবে, সেই উন্নয়নের প্রশ্ন তিনি রাখেননি। আর আমরা যে জায়গায় বসে আছি, এটা মেটিয়াবুরুজ অঞ্চল, লাগোয়া মহেশতলা। এই অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে দর্জির ব্যবসা। এরা দর্জি, দীর্ঘদিন থেকে এই ব্যবসা, সবাই জানেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে খরিদ্দাররা আসেন। সেই দর্জি ব্যবসার বিষয়ে, যে ব্যবসায় কয়েক কোটি মানুষ যুক্ত আছেন, সেই ব্যবসাকে আরো আধুনিকীকরণ করা, সেই ব্যবসার উন্নতি সাধন করা। এখানে অনেকগুলো হাট আছে, সেই হাটের পরিকাঠামো, সেই হাটে আসার জন্য বাইরের রাজ্যের কাস্টমারদের সুব্যবস্থা, রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন খারাপ, দীর্ঘদিন। ট্রান্সপোর্টের ভালো ব্যবস্থা নেই, হাটে জ্যাম জট হয়, সেই জ্যাম জট ছড়াবার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ট্রাফিক নেই। ট্রাফিক থাকে, ভলেন্টিয়াররা থাকে, যেটা এনজিওরা টাকা দেয়। এই যে ব্যবসা এখানে চলে, এই ব্যবসা থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা জিএসটি পাচ্ছেন, ইনকাম ট্যাক্স পাচ্ছেন। আর উল্টে এই ব্যবসার ন্যূনতম যে সাপোর্ট, যেগুলো বিদেশে মাল যাতে এই অঞ্চলের মানুষ পাঠাতে পারেন, তার জন্য এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এখানে করা, এখানে টেকনিক্যাল শিক্ষা দেওয়ার জন্য ইনস্টিটিউট করা, এখানে যারা দর্জি আছে, প্রচুর অসংগঠিত দর্জি আছে যারা কাজ সেলাই করেন, এই অঞ্চলের মানুষও করেন। এখান থেকে মাল নিয়ে গিয়ে জেলার অন্যান্য প্রান্তেও তারা সেলাইয়ের কাজে নিয়ে যান। এই দর্জিদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো রকমের কোনো সহযোগিতা, সাহায্য, লোন, মেশিন, সেলাই মেশিন দেওয়া নেই। সমুদ্র সাথী প্রকল্প, মুখ্যমন্ত্রী কদিন আগে রায়দিঘিতে বলেছেন যে সমুদ্র সাথী প্রকল্পে 2 লক্ষ মৎস্যজীবীকে উনি সাহায্য করবেন। মাত্র অ্যাপ্লিকেশন করেছে 20,000। আর যেখানে কয়েক লক্ষ ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী আছে মেটিয়াবুরুজে, কয়েক লক্ষ দর্জি কারিগর আছে, তাদের জন্য কোনো সিঁড়ি এই সরকার, এই সরকারের প্রধান, তাদের দ্বিতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই কেন্দ্রের ভোট প্রার্থী, তার পক্ষ থেকে এই দর্জি শিল্প কিছুই পায়নি। 10 বছরে জিরো। কেন্দ্রীয় সরকারের কাছে পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। বিজেপি, তারা এই কেন্দ্রের প্রতি তাদের একটা বিমাতৃসুলভ আচরণ তো আছেই, কিন্তু যিনি জনপ্রতিনিধি, তিনি এই ডায়মন্ড হারবারের জন্য রিমার্কেবল এমন কিছু কাজ করেছেন বলে আমাদের জানা নেই। দাদা, আপনি অভিযোগ করছেন যে
ডায়মন্ড হারবারের কোনো রকম উন্নয়ন হয়নি, কিন্তু সাংসদ তার নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে দেখাচ্ছে উন্নয়নের খাতিয়ান এবং ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে তৈরি করছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, উন্নয়নের খতিয়ান এই ভোটের মুখে এসে দিলে হবে না। ভোটের 5 দিন আগে রাস্তা তৈরি হচ্ছে, ভোটের 1 মাস আগে মহেশতলা উড়ালপুরের নিচে রাস্তা তৈরি হবে, আর 10 বছর ধরে মানুষ খানাখন্দ গাড্ডার উপর দিয়ে যাবেন, এটা মডেল হতে পারে না। হ্যাঁ, মডেল হয়েছে ডায়মন্ড হারবার, নো ডাউট মডেল, বিরোধী শূন্য মডেল। ডায়মন্ড হারবারের মধ্যে বিধানসভা বলুন, কর্পোরেশন বলুন, মিউনিসিপ্যালিটি বলুন এবং পঞ্চায়েত বলুন, এখানে কোনো বিরোধীদের ভোটে জেতার কোনো অধিকার নেই, ভোটে দাঁড়াবার অধিকার নেই, ছিল না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ যদি মডেল হতো তাহলে এই শক্ত চ্যালেঞ্জের মুখে ওনাকে পড়তে হতো না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন সে বুঝতে পারে না যে কি বলবেন আর কি করবেন। ভারতবর্ষ একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেশ, অনেক জাতি আছে, অনেক ধর্ম আছে, অনেক ভাষা আছে। মানুষ তার ধর্মটা ব্যক্তিগত বিষয়ে তারা ধর্ম আচরণ পালন করেন, ভাবাবেগ আছে, সেই ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা উনি যে বলেছেন, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছেন। মানুষ যারা, এই দেখুন, বিশেষ করে আমি যেটা বলতে চাই যে মানুষের এই যে ভাবাবেগ নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, রাজনীতিটাকে রাজনীতির জায়গায় করুন না, রাজনীতি দিয়ে বলুন। সমস্ত বিষয়ে আপনি ধর্মকে টেনে আনছেন কেন? আপনি রেড রোডের নামাজে দাঁড়িয়ে রাজনীতির কথা বলেছেন, আপনি বিজেপি রাম মন্দির তৈরি করেছে, আপনি দীঘায় সূর্য মন্দির তৈরি করে দিচ্ছেন, আপনি ইমাম ভাতা ঘোষণা করেছিলেন, ওয়াকফ বোর্ডের টাকা দিচ্ছিলেন, তারপরে আপনি পুরোহিত ভাতা চালু করে দিয়েছেন। রাজনীতি, দেশের উন্নয়ন হবে, চাকরি বেকাররা পাবে কিনা, জিনিসপত্রের দাম কমবে কিনা, রাস্তাঘাটগুলো ভালো হবে কিনা, এইগুলো না করে এই ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। আপনার দল বলছে যে আমরা সিএ এনআরসি মানি না, বড় বড় আন্দোলন করছেন, অথচ লোকসভায় যখন সিএ বিল পাস হচ্ছে আপনার 8 জন এমপি অনুপস্থিত থাকছে। এখন বনগাঁয়ে আপনারা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং এ বলে দিলেন যে আমরা সিএ সমর্থন করি। মাইনরিটিটা আপনাদের দুহাত দিয়ে ভোট দিয়েছে, পরিসংখ্যান বলছে। সেই মাইনরিটিটা কি আপনাদের এই অধিকার দিয়েছিল যে আপনারা সিএ সমর্থন করবেন? লোকসভায় সিএ এর বিল পাস হলে আপনারা অনুপস্থিত থাকবেন, আপনারা মিটিং এ দাঁড়িয়ে বলবেন কোরআন, গীতা, বাইবেল শেষ হয়ে যাবে, আপনাদের উন্নয়ন শেষ হবে না। আপনাদের একজন নেত্রী, উঠতি নেত্রী, তিনি বলছেন দেবাংশু দেবের অংশ, আল্লাহর অংশ। এই কথাগুলো বলে আপনারা কি করতে চান? আপনারা তাহলে অন্য মানুষের ধর্মীয় ভাবাবেগের উপরে এই যে আপনাদের যে অবজ্ঞা, আপনাদের যে কোনো জ্ঞান নেই এ বিষয়ে বলার, সেই জায়গাটা আপনারা তৈরি করছেন। ওই মাদ্রাসা তো বলেছিলেন 10,000 তৈরি করে দেবেন পশ্চিমবাংলায় মাইনরিটিদের জন্য, সে কথা তো কই উন্নয়ন, তাহলে আপনার শেষটা কোথায় হলো? 10,000 তো মাদ্রাসা হয়নি, 8,200 সরকারি স্কুল উঠে গেল, আপনারা 21,000 মডেল দোকান খুলে দিলেন। তাহলে পশ্চিমবাংলার আগামী ভবিষ্যৎ আপনাদের হাতে, এই রাজ্যের ভবিষ্যৎ দিয়েছে জনগণ। আগামী ভবিষ্যৎ আপনারা কি করতে চান? বেকার ছেলে তৈরি হবে, লেখাপড়া শিখবে না, মদের দোকানে লাইন ভিড় বাড়বে, লটারি দোকানে ভিড় বাড়বে। ডিয়ার লটারি থেকে আপনারা 542 কোটি টাকা চাঁদা পেয়েছেন। ডিয়ার লটারি তো একটা জুয়া কোম্পানি, এদের হেড অফিস তো আমি জানি তামিলনাড়ুতে, ফিউচার গেমিং। তারা আপনাকে কেন 542 কোটি টাকা চাঁদা দেবে? কোনো বড় কোম্পানি নয়, তাদের একটা অফিসে দারোয়ান দেখা যায় না, তাদের একটা কোলাপসেবল গ্রেড লাল মেজে, সেই কোম্পানি আপনাদের 542 কোটি টাকা চাঁদা দিচ্ছে। এই চাঁদাটা আপনারা কিভাবে পেলেন? একটা লটারি যখন হয়, সেই লটারিতে কটা টিকিট ছাপা হয়, কত টিকিট বিক্রি হয়, বাকি টিকিট কি আপনাদের দলের লোকেরা বেশি টাকা দিয়ে অনেক টিকিট কিনে নেন, সেই জন্য আপনাদের দলের নেতাদের নেত্রীদের পরিবার থেকে ফার্স্ট প্রাইজ ফাঁসে, নাকি এটাকে আপনারা ওয়াশিং মেশিন মনে করেছেন? তো এইগুলো আপনারা যে করছেন, এগুলো মানুষ বুঝতে পারছে। আর এই টাকায় আপনারা এই ধরনের মিডিয়াকে কিনে বাইনারি তৈরি করে আপনারা ভোটের প্রচার করে যাচ্ছেন যে এই রাজ্যে শুধু বিজেপি আর তৃণমূল আছে, সিপিএম নেই, কংগ্রেস নেই। কারণ আমরা দেখেছি টিভিতে আপনাদের দেখা যায় যে অর্ধেক আপনার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, অর্ধেক স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন,
অর্ধেক স্ক্রিনে অমিত শাহ বক্তব্য রাখছেন, অর্ধেকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। কোথায় মোহাম্মদ সেলিমের তো কোনো সরাসরি নির্বাচনী প্রচার আমরা দেখিনি, অধীর রঞ্জনের সরাসরি প্রচার তো মিডিয়া দেখায় না, রাহুল গান্ধীরও দেখায় না। পশ্চিমবাংলায় আপনারা ঠিক করে রেখেছেন যে দুজনকে শুধু দেখাবো। এই মিডিয়া এটা পয়সায় বিক্রি হওয়া মিডিয়া। কিছুদিন আগে নির্বাচন ঘোষণা হওয়ার আগে নওশাদ সিদ্দিকীকে খুব দেখা যাচ্ছিল টিভিতে, আজকে সেই নওশাদ সিদ্দিকী টিভিতে দেখা যায় না কেন, মিডিয়ায় দেখা যায় না কেন? তার মানে এটা বুঝতে হবে যে নওশাদ সিদ্দিকীকে কোন দল, এই দুটো দলের মধ্যে কেউ টাকা দিয়ে মিডিয়াকে ওর প্রচার চালাচ্ছিল, নওশাদ সিদ্দিকীকে তৈরি করছিল যাতে মাইনরিটি ভোট একটা জায়গায় থাকে। সেটা যখন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে সরে গেলেন, আর নওশাদ সিদ্দিকীকে দেখা যায় না। দাদা সিপিআইএম মানে আপনারা এবং কংগ্রেস সমর্থিত এখন প্রার্থী হচ্ছে ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান, কিন্তু আমরা যতটুকু জানি যে আপনাদের দলের সঙ্গে কিন্তু যে যে আইএসএফ এরও যুক্ত হওয়ার একটা ব্যাপার ছিল, ঠিক আছে, এবং ডায়মন্ড হারবার থেকে লড়ার কথা ছিল হচ্ছে নওশাদ সিদ্দিকী, কিন্তু নওশাদ সিদ্দিকী এখন সরে গিয়েছে। তো ভোট করাটা কতটা চাপের বলে মনে হচ্ছে? কোনো চাপের নয়। দেখুন, আমাদের পার্টি সিদ্ধান্ত করেছিল যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা আছে সেই সমস্ত রাজনৈতিক দলকে এক জায়গায় করে এই ভোটটাকে এদিকে আনা। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব তারাও বলেছিলেন ঠিক আছে নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ান তাহলে আমরা সমর্থন করব। সেই নওশাদ সিদ্দিকী যখন চলে গেলেন, তিনি ময়দানের থেকে ওয়াকআউট করে গেলেন, কি কারণ সেটা জনসাধারণও বুঝতে পারছেন, কার চাপে কিসের চাপে তিনি সরে গেলেন। সরে যেতে একটাই ভালো হয়েছে আমাদের, বিজেপিও সেটা আন্ডারস্ট্যান্ডিং এ আনলো। বিজেপি এমন একটা ক্যান্ডিডেট ডায়মন্ড হারবারে দিয়েছে যার না ধার আছে না ভর আছে। এই যে বিরোধী জায়গাটা, পরিসরটা আমাদের আরো বড় হয়েছে। তাহলে আপনারা লক্ষ্য করবেন প্রতিকুর রহমান যেখানে রোড শো হচ্ছে, যেখানে মিটিং হচ্ছে, মানুষের যে ঢল, এই যে ঢল নেমেছে, ডায়মন্ড হারবারের সমাবেশের বিশাল ঢল, ছাত্র এসএফআই এর মিছিলে বিশাল ঢল, মহেশতলার রোড শোতে বিশাল ঢল, মিটিং হচ্ছে, আমাদের এই বটতলায় মিটিং হয়েছে। এই যাবৎকালে আমরা রাত 10টা অবধি মিটিং করি না, কিন্তু আমরা রাত 10টা অবধি মিটিং করতে পেরেছি এই কারণে জনগণ মিটিং এর স্থল থেকে সরেনি এবং মিটিং এ আসছেন মানুষ। এটা পজিটিভ দিক হয়েছে আমাদের জন্য। এবং প্রতিকুর যেহেতু একজন লড়াকু সৈনিক, একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন লড়াকু নেতা, তার পিছনে খেটে খাওয়া গরিব, নিপীড়িত, শোষিত, ভোট দিতে পারেনি মানুষ, তারা দুহাত দিয়ে তার পেছনে, সামনে অনেকে এসছেন, ভোটের বাক্সে আরো হাজারে হাজারে মানুষ ভোটের বাক্সে ভোট দেবে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী বলছে যে আপনাদের বিধানসভায় কোনো জায়গা নেই, ঠিক আছে, শূন্য পাওয়া একটা দল আপনাদের মাইক্রোস্কোপের তলায়। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই শূন্য পাওয়া দল নিশ্চয়ই আমাদের বিধানসভায় আমরা কোনো সিট পাইনি, কিন্তু এই যে না পাওয়াটা, এটাকে মিডিয়ার মাধ্যমে এইভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সিপিএম নেই। এ আগেও বলেছি যে এরা শুধু দুটো দলকে দেখায়। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশেতে উন্নয়নে টাকা খরচ হয় না, ইমেজ বিল্ডিং এর জন্য এবং ইমেজ খারাপ করার জন্য মিডিয়াকে কেনা হয়। রাহুল গান্ধীর ইমেজ খারাপ করার জন্য বিজেপি কত কোটি টাকা খরচ করেছে সে তার কোনো হিসেব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইমেজ তৈরি করার জন্য কত কোটি টাকা খরচ হচ্ছে তার হিসেব নেই। তিনি জেড ক্যাটাগরির এমপি, নিরাপত্তা পাচ্ছেন। তিনি যখন এলাকায় আসেন মনে হবে যেন একটা আমেরিকার রাষ্ট্রপ্রধান আসছেন, এত বিশাল কনভয়। এটা তো ওনার লোকসভা অঞ্চল, উনি তো এই অঞ্চলের এমপি। আমরা এমপি দেখেছি, শ্রমিক লাড়ি আমাদের এমপি দীর্ঘদিন ছিলেন, তিনি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন হেঁটে। আর এই এমপি কে তো মানুষ কাছ থেকে পান না, কাছে যেতে পারেন না। তার কাছে যেতে গেলে কতগুলো সিঁড়ি, কতগুলো সিকিউরিটি জোন পেরিয়ে তার সঙ্গে দেখা কোনো জনসাধারণ করতে পেরেছেন বলে আমার জানা নেই যে কোনো জনসাধারণ তার নিজস্ব দাবি নিয়ে এমপির সঙ্গে দেখা করতে পেরেছে। এমপি তো আমতলায় কার্যালয় করেছে জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য। এমপি আমতলায় কার্যালয় করেছেন, ভালো। মহেশতলা, মেটিয়াবুরুজ, ফলতা, বজবজ, এই যে অঞ্চলের মানুষ, তারা এমপির সঙ্গে দেখা করার জন্য তাদের আমতলায় যেতে হবে। তাহলে কালীঘাটে ওনার নিজস্ব কার্যালয় আছে। কালীঘাটের নিজস্ব কার্যালয়ে জনসাধারণের প্রবেশ আছে কিনা আমি জানি না,
জনসাধারণ প্রবেশ করতে পারেন কিনা আমার জানা নেই। আর কালীঘাটে তো কালকে সাইরাসা হালিম আমাদের প্রার্থী প্রচার করতে গেলেন, পুলিশ ঢুকতেই দিল না। 4 জন কমরেডকে নিয়ে প্রচারে গিয়েছিলেন, সেখানে পুলিশ তাদের ঢুকতেই দিল না। তারপরে কালীঘাটটা একেবারে একটা সিকিউর জোন হয়ে গেছে, ওখানে তারা ছাড়া অন্য কারোর পদধূলি পড়বে না। দাদা, দেখা গেছে যে শিক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ আমরা বারবার দেখেছি, চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ। এখন দেখা যাচ্ছে যে ওবিসিদের যে সার্টিফিকেট, প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? তৃণমূলের রাজত্বে যা নিয়োগ হয়েছে 2011 সালের পর থেকে আজ অব্দি যত নিয়োগ হয়েছে, প্রতিটা নিয়োগ বলুন, ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। বামফ্রন্টের সময় যে সংরক্ষণের জন্য যে 10% ঘোষণা বামফ্রন্ট করেছিল, সেক্ষেত্রে যে ওবিসি যাদের নামের তালিকা ছিল, সেই তালিকা এখন অব্দি সেটাই আছে। কিন্তু তৃণমূল এসে এমন একটা তালিকা তৈরি করলো, যারা যোগ্য নয়, যারা ওই ক্যাটাগরিতে পড়েন না, চাল ডাল সব একসঙ্গে করে দেওয়ার ফলে এই ওবিসিটা চলে গেল। আর চাকরির ক্ষেত্রে এ তো ভবিষ্যৎ প্রজন্ম যে কোথায় যাবে, আর সরকারি স্কুল না রাখারও একটা পরিকল্পনা। কদিন আগে সুপ্রিম কোর্ট 25,000, হাইকোর্ট 25,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে। কেন করলো? 25,000-এর মধ্যে 6,000 তারা স্বীকার করছেন, বোর্ড স্বীকার করে নিচ্ছে, এসএসসি স্বীকার করছে যে ওর মধ্যে জাল, মানে ওগুলো হচ্ছে কাঁকর, মানে ওগুলো সঠিকভাবে দেওয়া না। অথচ যারা সঠিকভাবে চাকরি পাওয়ার কথা, তারা রাস্তায় বসে আছে, 1200 দিন পার হয়ে গেল, তাদের চাকরি হচ্ছে না। যারা টাকা দিয়ে, পরিষ্কার টাকা না দিলে এই চাকরি হয়নি, তারা টাকা দিয়েছে, তারা তাদের সেই মুচলেখাও কোর্ট নিচ্ছে, কারা কারা টাকা দিয়েছেন, কাকে টাকা দিয়েছেন, দিয়ে চাকরি হয়েছে। তো এরা চাকরি বিক্রি করেছে। যে কোনো প্রজেক্ট আসে, যা আসে সবটাই বিক্রিযোগ্য, ওখানে মেরিটের কোনো মূল্য নেই। এই দাদা, আগামীকাল বঙ্গ সফরে প্রধানমন্ত্রী আসছে। প্রধানমন্ত্রী শুধু আগামীকাল নয়, এর আগেও বারবার এসছে। এই ব্যাপারটা যে নিয়ে কি বলবেন, যে বারবার প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছে? প্রধানমন্ত্রীর পেছনে আছে আরএসএস। তারা চায় পশ্চিমবাংলায় যে 42টা সিট আছে, এই সিটগুলো তৃণমূল এবং বিজেপির মধ্যে ভাগ হয়ে যায়। আর বঙ্গে আসার কারণ হচ্ছে অন্য রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, আপনার ছত্তিশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল, এই অঞ্চলে যে ভোটগুলো হয়ে গেছে 6 দফায়, সেখানে বিজেপির অবস্থা খারাপ। সেই কারণে তিনি বাংলায় আসছেন। বাংলা যে কটা যতটা বাড়িয়ে নেওয়া যায়, এখানে এখানে তার স্বাভাবিক মিত্র রয়েছেন। অতীতে তার সঙ্গে তাদের সরকারে তারা জোট করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে প্রথমে সামিল হয়েছিলেন, তারপরে আবার বেরিয়ে এসে একা লড়াই করছেন, বার্তা দিচ্ছেন যে আমি বাইরে থেকে সমর্থন করব ইন্ডিয়া জোটকে। এটা ভোটারদের বিভ্রান্ত করার জন্য। এটাও তো পরোক্ষে বিজেপিকেও বার্তা উনি দিচ্ছেন যে দরকারে আমি আপনাদের সঙ্গেও যেতে পারি। সুতরাং প্রধানমন্ত্রীর এইখানে আসা, তার কারণ তারা যে সরকার গড়ার যে সংখ্যা, সেই সংখ্যার কাছে পিঠে তারা যেতে পারছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে একজনকে, প্রধানমন্ত্রীকেই আসতে হচ্ছে। আর বিজেপির কার্যকর্তা, নেতা, তাদের কোনো মূল্য ওনাদের ওই দলে আছে বা নেই বলে মনে হয়। ছোট ছোট করে বলবেন। ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবে, মন্তব্য পরিবহন মন্ত্রীর। কি বলবেন? মানুষ 4 তারিখে সেটা বুঝতে পারবেন, জনসাধারণ, যে কত লক্ষ ভোটে উনি জিতবেন। আমাদের আশা, মানুষ ভোট দিতে পারেননি, দীর্ঘ বিধানসভায় ভোট দিতে পারেননি, ভোট লুট হয়েছে। কর্পোরেশন, কাউন্সিলর ভোটে মানুষ ভোট দিতে পারেননি, উন্নয়ন হয়নি, বেকারিতে ছেয়ে গেছে, দর্জি শিল্পের কোনো উন্নয়ন হয়নি। দর্জি জনপদগুলো থেকে যে নির্বাচিত প্রতিনিধি আছেন, তারা সেই অঞ্চলে সেইভাবে কাজ করেননি। সমগ্র ডায়মন্ড হারবারের যে উন্নয়ন মানুষ আশা করেছিলেন সরকারের 2 নম্বর নেতার কাছ থেকে, সেই বিষয়ে ছিটেফোঁটা ডায়মন্ড হারবারে পাওয়া যায়নি। ফুটবল টুর্নামেন্ট পেয়েছে, বা ডায়মন্ড হারবার কাপ হয়েছে। ডায়মন্ড হারবার কাপ দিয়ে তো আর মানুষের পেট চলবে না, রুটি রুজি চলবে না, রুটি রুজি বন্দোবস্ত হয়নি। বড় বড় প্রজেক্ট হয়েছে, যেগুলো হচ্ছে প্রাইভেট সেক্টরের,
বড় রিয়েল এস্টেটের গঙ্গার ধার বিক্রি হয়ে গেছে, সৃজন গ্রুপ বাটায় গঙ্গার ধার বিক্রি হয়ে গেছে। সেখানে কোটি টাকা দিয়ে মানুষ ফ্ল্যাট কিনবে, মানুষ কোটি টাকা দিয়ে ডায়মন্ড হারবারের মানুষ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার মতো আর্থিক অবস্থা ডায়মন্ড হারবার মানুষের আছে? সুতরাং 4 লক্ষ যে ভোটে, ওইদিকে বিজেপি বলছে 400 পার হবে, এরা বলে যাচ্ছে 4 লক্ষ পার হবে। এই যে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই এত ভোটে জিতলে তাহলে ও জিতবে, এটা বাজার তৈরি করে দাও, হাওয়া তৈরি করে দাও যে ওইদিকেই ভোটটা যাবে। সেটা মানুষ সেটা উত্তর দেবেন 4 তারিখে। চারিদিকে দেখা যাচ্ছে তাদের জলে জলমগ্ন, ঠিক আছে? এই যে রেমাল যে প্রাকৃতিক দুর্যোগ, এই রেমালের পরিস্থিতিতে মানুষের ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে। কি বলবেন এই জিনিসটা নিয়ে? দেখুন, বুনিয়াদি কাজ যদি এই সরকার এবং এই সংসদ করতেন, বুনিয়াদি কাজের মধ্যে ড্রেনেজ সিস্টেমটা পড়ে। শুধু এই রেমাল কেন, আপনি আমফানে যান, আপনি জিয়াসে যান, সেই সময় হয়েছে। তার ছাড়াও এমনি বর্ষাকালেও ডায়মন্ড হারবারের এমন এমন অঞ্চল আছে যেগুলো সব জলের তলায় চলে যায়। মহেশতলা, বজবজ, পূজালি, মেটিয়াব্রুজ, অধিকাংশ অঞ্চল জলের তলায় চলে যায়। শুধুমাত্র এই বুনিয়াদি কাজ যেটা, সেটাকে ঠিকভাবে না করা, এবং যেটা নিকাশি ছিল, মেটিয়াব্রুজের যে সন্তোষপুর নিকাশি, এই নিকাশির ড্রেন পরিষ্কার করেনি। ড্রেন এরা বিক্রি করে দিয়েছে, খালের মণিখালের জায়গায় এরা বিক্রি করে দিয়েছে, জবরদখল হয়ে গেছে। এদের প্রশাসনের সামনে ড্রেন, জলজান্ত ড্রেন বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটা ফিরাদ হাকিম এসে ইন্সপেকশন করে গেছেন। সেই কাজ 2 বছরেও সেই নিকাশির ব্যবস্থা এখনো ঠিক হয়নি বলে আজকের মানুষ আবার সেই জলের তলায় ডুবে যাচ্ছেন। আগামী দিনেও সেই অবস্থা হবে। এই নির্বাচন পার হয়ে যাবে, বর্ষা আবার আসবে। আজকের এই এই যে প্রাকৃতিক দুর্যোগের জন্য যেটা হয়েছে, আগামী দিনে তো স্বাভাবিক বর্ষায়ও মানুষ ডুবে যাবে। মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে, পানীয় জল মানুষ পাবেন না। স্বাভাবিক কারণে সব জল দূষিত হয়ে গেছে। একটা হাহাকার অবস্থা এই অঞ্চলে মানুষের জন্য আছে, বুনিয়াদি কাজ না হওয়ার জন্য। কালকে আমরা দেখেছি যে পরিবহন মন্ত্রী মহেশতলা এসেছিলেন এবং তিনি সেখান থেকে বার্তা দিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জিকে 4 লক্ষ ভোটে জেতাবে, এবং সেটা পরিসংখ্যাটা বেশিও হতে পারে। কিন্তু তিনি এও বলেছেন যে সিপিএম এর যে স্বপ্নগুলো বা ভাবনাগুলো সেটা তাদের দেয়াল লেখানের মধ্যেই রয়ে গেছে। এই জিনিসটাকে নিয়ে আপনি কি বলছেন? পরিবহন মন্ত্রী বলে গেছেন, পরিবহন মন্ত্রী 4 লক্ষ ভোট দেখতে পাচ্ছেন। পরিবহন মন্ত্রী ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাট দেখতে পাননি। মেটিয়াব্রুজের হাটে আসার যে রাস্তাগুলো আছে, সেই রাস্তা দীর্ঘদিন খারাপ ছিল। লিংক রোড একটা মেটিয়াব্রুজের আমরা বামফ্রন্টের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছিল। সেই লিংক রোডের মেরামতি বাদ দিন, সেই লিংক রোড 5-7 বছর জলের তলায় ঢুকে যায়, তার কোনো নিকাশি সুষ্ঠু ব্যবস্থা এরা করেনি। মহেশতলা উড়ালপুরের নিচের যে রাস্তা দীর্ঘদিন খারাপ ছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে পরিবহন মন্ত্রী তো আগে এইটা দেখার কথা। তাহলে পরিবহন মন্ত্রীকে এই বার্তাটা দিয়ে গেলেন যে ভোট লুট করুন, বিরোধী এজেন্টদের বসতে দেবেন না। এটা পরোক্ষে সেই বার্তা যে ভোট লুট করা হবে। কিন্তু দাদা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী তো আমরা দেখলাম, এই যে 6টা দফা হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তো আমরা দেখেছি। তারা কতটা অ্যাক্টিভ, তাদের কাজ করাচ্ছে কারা? তাদের কাজ করাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ, নির্বাচন কমিশন, তারাই তো কাজ করাচ্ছে। আর প্লাস তাদের মধ্যে যে একটা আঁতাত আছে, তৃণমূল বিজেপির মধ্যে আঁতাত আছে, সেটা বিভিন্নভাবে প্রমাণিত। সারদা কেলেঙ্কারি চাপা পড়ে গেল, নারদা কেলেঙ্কারি চাপা পড়ে গেল, দুর্নীতিগ্রস্ত নেতারা ছোটখাটো গুলো গেল, বাকি বড় মাথার খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে যেতে পারে, যে দুর্নীতি যেটা প্রমাণিত হয়নি। আর সেই তার চেয়ে অনেক বেশি পরিমাণ পশ্চিমবাংলার বুকে রেশন দুর্নীতি হয়েছে, চাকরির দুর্নীতি হয়েছে, গরু পাচার, বালি পাচার, এসব তো আছে। সেই যে পরিমাণ, টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, তার সেইভাবে তো কোনো ফল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা এখানে কেন্দ্রে বিজেপি থাকবে, রাজ্যে তৃণমূল থাকবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বলেই আজকের এই অবস্থা। কাস্তে হাতুড়ি তারার ধার কি শেষ হাসি হাসবে 4 তারিখ? অবশ্যই। আপনি
কাস্তে হাতুড়ি তারার ধার এমনি বাড়েনি, কাস্তে হাতুড়িটা এখন ধরেছে হাত, এটা মনে রাখবেন। কংগ্রেসি যারা ভোটার তারা দীর্ঘ একটা মেলবন্ধনের ফলে তারা ভোট এবারে কিন্তু বামপন্থীদের দিকে, যেখানে বামপন্থী প্রার্থী আছে সেখানে কংগ্রেসি ভোট বামপন্থীদের দিকে যাবে, যেখানে কংগ্রেসি প্রার্থী ছিলেন সেখানে বামপন্থী ভোট কংগ্রেসের দিকে গেছে, অতীতেও গেছে, এই ভোটেও যাবে। সুতরাং কাস্তের ধার শুধু ডায়মন্ড হারবারে না, সারা পশ্চিম বাংলার যে ধার এবং ইন্ডিয়ার জোটকে, ভারতবর্ষকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানকে রক্ষা করার জন্য এই যে ব্লক তৈরি হয়েছে সেই ব্লক যাতে শক্তিশালী হয়, সেই জন্য এই কাস্তের ধার যে হাত ধরেছে তাতে সারা পশ্চিমবাংলায় ভালো ফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।